মাসিমা মাল পোকা খাম। আমাকে দেখে বোধহয় সব ভূত পেতনিরা পালিয়ে যায়, পেতনিরা কাছে আসে, ভূতেরা চলে যায়। আমি সোশ্যাল মিডিয়ায় এসেছি পুলিশের পরামর্শে, নিজের ইচ্ছেতে নয়। পলিটিক্সে কোনোদিন ঢুকবো না, কারণ আমি পছন্দ করি। ভানু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে তোমার চেহারার এতটা মিল রয়েছে, এতটা মিল যে রয়েছে আমি জানতাম না। ভানু জেঠুর 2 ছেলে এবং মেয়ে, এরা সবাই চেয়েছিল যে বাবাকে নিয়ে যদি কিছু হয় যেন আমি করি। জমালয় জীবন্ত ভানু খুবই মজাদার একটা ছবি হতে চলেছে। আপনাকে আমরা স্বর্গ ঘুরিয়ে নিয়ে বাড়িতে এসে ফেরত দিয়ে যাবো। নমস্কার, সংবাদ প্রতিদিন .in আপনাদের স্বাগত। এই মুহূর্তে যিনি আমার সঙ্গে রয়েছেন তার জন্য আলাদা কোনো ইন্ট্রোডাকশনের দরকার হয় না, তো ওয়ান অ্যান্ড অনলি শাশ্বত চট্টোপাধ্যায়। কেমন আছো শাশ্বত? চলছে। জমালয় জীবন্ত মানুষ কতবার দেখেছো? জমালয় জীবন্ত মানুষ অনেকবার দেখেছি। কোন দৃশ্যটা সব থেকে বেশি প্রিয় জমালয় জীবন্ত মানুষ? ভোলাকে যখন লেলিয়ে দেয়, ভোলা গুঁতা। একবার যদি ডায়লগটা বল। না, ওটা তো আমি ওভাবে তো বলতে পারবো না। আমরা আমাদের ছবি নিয়ে কনসেন্ট্রেট করি, ওটা বেশি ভাবলে আবার বিপদ আছে। এবার সিনেমার নামে মানুষের পরিবর্তে ভানু এলেন, তো কতটা চ্যালেঞ্জিং ছিল সেই? চ্যালেঞ্জিং তো এই ব্যাপার সবসময় চ্যালেঞ্জিং থাকে। এইসব বিষয়ে মানুষ খুব স্পর্শকাতর হয়, তো হয় ভালো তো ভালো, নইলে খারাপ তো খারাপ, মাঝে মাঝে কিছু হয় না। কিন্তু আমাদের ইচ্ছে ছিল একটা অ্যাটলিস্ট মানে ওটার একটা সিকুয়েল যদি করা যায়, যে এর পরে কি, কেন মানে ভানুবাবু এখনও জমালয়ে রয়ে গেলেন, কেন ফিরলেন না, সেটার একটা ট্রিবিউট এবং একটা খুব মজার গল্প, যে কারণে আমরা করতে রাজি হলাম। এবং খুবই মজাদার একটা ছবি হতে চলেছে, এইটুকু বলতে পারি। আচ্ছা, ভানু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে তোমার চেহারার এতটা মিল রয়েছে, এই সিনেমাটা করার আগে এতটা মিল যে রয়েছে আমি জানতাম না। এটা তো মেকআপ টেকআপ দিয়ে করা হয়েছে, কিন্তু ভানু জেঠুর 2 ছেলে এবং মেয়ে, বাসুবিধি, গৌতম দা, তো এরা সবাই চেয়েছিল যে বাবাকে নিয়ে যদি কিছু হয় যেন আমি করি, বলে তোর সঙ্গে খুব মিল পাই বাবার। আমি বুঝতে পারিনি, শুধু যেখানে ভূতের ভয় ছবিটা হওয়ার সময় যখন আমি স্ক্রিনে আমাকে দেখি, কিছু কিছু জায়গায় আমার মনে হয়েছিল যে হ্যাঁ একটা মিল আছে। তো তারপর যখন কৃষ্ণেন্দু অ্যাপ্রোচ করে, স্বভাবতই আর না বলার কোনো স্কোপ নেই। মানে বিষয়টা এই যে লুকটা যে অনেকটা মিল, সেটা পরিবারের দিক থেকেই এসেছিল। হ্যাঁ। যেহেতু তুমি ভানু জেঠু বলো, তো শৈশবের তো তোমার প্রচুর স্মৃতি আছে ভানু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। একবার একটা শুটিংয়ের কথা শুনেছিলাম, সেই নিধিরাম সর্দারের শুটিংয়ে আমি হেসে ফেলেছিলাম ওনার শট দেখে। শট এনজি হয়ে গিয়েছিল, তাই উনি আমাকে কোলে বসিয়ে ছবি তুলেছিলেন যে আমার সিনটা হিট। তো সেরকম নিশ্চয়ই আরও কিছু স্মৃতি আছে, সেগুলো যদি একটু। স্মৃতি মানে বহুবার জয়মাকালী বোর্ডিং নাটক দেখতে ঢুকে গেছি বাবার সঙ্গে গিয়ে, হাতিবাগানে কাছেই থিয়েটার পাড়া, এই পাশের গলিতেই প্র্যাকটিক্যালি। তো সেইখানে আসতাম বাবার সঙ্গে, প্রতি শনিবার কোনো না কোনো নাটক দেখতে ঢুকে যেতাম। তো 5 যখন মানে জয়মাকালী বোর্ডিংয়ে ঢুকে গেছি, তখন বলেছে, গোড়ার দিকে বলতেন এই তো এসে গেছিস, আচ্ছা বসিয়ে দে ওকে, একটা সিটে বসিয়ে দে। এখনও জয়মাকালী বোর্ডিংয়ের কিছু কিছু দৃশ্য চোখের সামনে ভাসে। আচ্ছা, এই ছবিটা করার আগে মানে ভানু বন্দ্যোপাধ্যায়ের কোন কোন ছবি আর তুমি বেশি করে দেখেছো? এই ছবিটা করার আগে বলে নয়, আমি বহু ছবি ওনার দেখেছি, মানে সেটা অনেকবার। তার মধ্যে এমন বিরল ছবি দেখেছি যেটা হয়তো অনেকেই দেখেননি। ভানু বন্দ্যোপাধ্যায় যে শুধু কমেডিয়ান ছিলেন তা নয়। ওনার 2টো ছবির নাম করছি, কতজন দেখেছেন আমি জানি না। একটা হচ্ছে নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে, আরেকটা হচ্ছে অমৃতকুম্ভের সন্ধানে, ওনার জীবনের শেষের দিকে। এবং 2টো ছবিতে উনি কাঁদিয়ে দিয়েছেন মানুষকে। আমরা সাধারণত অনেক সময় হয় না যে একটু মন খারাপ হলো বা জীবনের একটা খুব টাফ ফেজ দিয়ে আমরা যাচ্ছি, সেই সময় আমরা সাধারণত এমন একটা ছবি দেখা পছন্দ করি যেটা আমাদের মন ভালো করে দেয়। এবং সেক্ষেত্রে অনেক সময় আমি দেখেছি ভানু বন্দ্যোপাধ্যায়ের প্রচুর ছবি অনেকেই সাজেস্ট করেছেন বা দেখেনও, এখন দেখে আমি নিজেও দেখি। তো সেরকম কিছু ছবি যেটা মানুষের জীবন দর্শন হয়তো মানে হাসির মোড়কেই বা জীবন দর্শন বদলে দিতে পারে। 74.5 হতে পারে, ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট হতে পারে, 80-তে 80 ওনা হতে পারে,
আরও অনেক ছবি, মানে ভানু পেল লটারি হতে পারে, জমালয় জীবন্ত মানুষ হতে পারে, প্রচুর প্রচুর ছবি। এবং রাজকুমারী বলে একটা ছবিতে উনি একটি ঘটকের চরিত্রে অভিনয় করেছিলেন। প্রচুর, মানে বলে থামানো যাবে না এখন। আচ্ছা, 74.5-এর প্রসঙ্গটা যখন এলোই, তাহলে মিস প্রিয়ম্বদা, মিস পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, আমার পার্সোনাল ফেভারিট মিস প্রিয়ম্বদা। আচ্ছা, মাসিমা মালপোয়া খামো, এই ডায়লগটা যদি একবার একটু বলে দাও। মাসিমা মালপোয়া খামোটা তো মানে মানুষের মুখে মুখে ফেরে, কিন্তু আনফর্চুনেটলি আমাদের এই সিনটা একটু রিক্রিয়েট করতে হয়েছে, কারণ কী সব ইয়েতে আটকাচ্ছিল আমাদের, কি বলে আজকাল কী সব হয়েছে না, আইনগত দিক থেকে একটু গন্ডগোলের ছিল, তো আমরা ওটা মাসিমা রাখতে পারিনি, ওটা পিসিমা করেছি। তাতে গৌতম দা মানে ভানু জেঠুর বড় ছেলে খুব রেগে গেছে, বলে এটা আমার খুব কানে লাগছে, তোরা কেন এটা করলি? আপনার এইসব রাইট ফাইটের ব্যাপারে তো ওই মাসিমা মালপোয়া খাম, তো এটা তো বিখ্যাত ডায়লগ। একদম, মানে এখনো হয়তো ঘরে ঘরে মালপোয়া হলে যে কেউ, হ্যাঁ, ওটা কোনো না কোনো সময় বেরিয়ে আসে। হ্যাঁ, মালপোয়া খাবো। যে এই যে তুমি কলকাতা, মুম্বাই, এখন আবার দক্ষিণে, এই ব্যস্ত শিডিউলটা কি করে ম্যানেজ করো? না, যেহেতু রাস্তা একটু বেড়ে গেছে, ব্যস্ততা আমি কমিয়ে দিয়েছি, এবার বেছে বেছে কাজ করছি, কাজেই আমার হাতে সময় বরঞ্চ বেড়েছে, কমেনি। আচ্ছা, সব ছবিতে হ্যাঁ বলছি না। ঘুরতে যাওয়াটা মানুষের জীবন দর্শনে কতটা প্রভাব ফেলে সেটা যদি একটু। যত বেশি ঘুরতে যায় মানুষ, বাড়ি থেকে বেরোয়, আরও 5 জন মানুষের সঙ্গে মেশে, আমার মনে হচ্ছে মানুষের মন মাথা অনেক পরিষ্কার হয়ে যায়। সারাদিন ঘরের ভেতরে প্যাঁচ না কষে একটু নেচারের সঙ্গে খেলাধুলো করলে সুস্থতা বাড়ে মানুষের, সেটা মানসিক এবং শারীরিক দুটোই। হ্যাঁ, আজকাল সুস্থ থাকাটা আবার ভীষণ ইম্পর্টেন্ট, হ্যাঁ, সেটা মানসিক শারীরিক দুদিক থেকে। হ্যাঁ, সেই ক্ষেত্রে বলছো ট্রাভেল, 3টে জিনিস যদি বর্জন করা যায় খুব ভালো, অনেকের পছন্দ হবে না। একটা হচ্ছে খবরের কাগজ, দুটো হচ্ছে নিউজ চ্যানেল, থার্ড হচ্ছে ফোন। ফোন। আচ্ছা, তুমি এখন ফোন ব্যবহার করা তো শুরু করেছো? ওই গাড়ি ডাকতে হলে করতে হয়, কিন্তু পারতপক্ষে অন থাকে না। ওটা আমি যখন বাইরেও নিয়ে যাই, ওটা আমার ব্যাগের মধ্যে থাকে অফ। সন্ধেবেলা শুটিংয়ের শেষে হোটেলে ফিরে একটা অন করে বাড়ির সব খবর টবর নিয়ে, আমার খবর টবর দিয়ে আবার বন্ধ হয়ে যায়, আবার পরের দিন রাত্রিবেলা অন হয়, সারাদিন খোলা থাকে না। আচ্ছা, এই যে তুমি সোশ্যাল মিডিয়ায় নেই, আছি, থাকতে হয়েছে, কিন্তু সেটা আমি খুব একটা মানে ইচ্ছুক ছিলাম না, কিন্তু আমি যতদিন ছিলাম না ততদিন ফলস পেজ ফেজ থেকে অনেক রকম জিনিস হচ্ছিল, তো কাজে আমি সোশ্যাল মিডিয়ায় এসেছি পুলিশের পরামর্শে, নিজের ইচ্ছেতে নয়। আচ্ছা, এই সোশ্যাল মিডিয়ায় থাকা এবং না থাকা, দুটো পজিটিভ দিক এবং দুটো নেগেটিভ দিক। পজিটিভ তো একটাই বলতে পারি, যে অনেকের সঙ্গে খুব চটজলদি যোগাযোগ করা যায়, অনেকের কাছে পৌঁছানো যায়। এবং নেগেটিভ যেটা বলি, মানে কি বলবো, এখন সবাই সব বিষয়ে সব রকম মতামত দেন, সেটা নেয়া না নেওয়াটা আমার ব্যাপার, কাজেই আমি ওটাকে আর দোষ বলে ধরছি না। এই ঘোরা নিয়ে যখন কথা হচ্ছিল, এত জায়গায় ঘুরতে গেছো, কখনো কোথাও কোনো ভুতুড়ে অভিজ্ঞতা হয়েছে? না, আমাকে অনেকেই বলেছিলেন যে কালিম্পংয়ের মর্গান হাউস নাকি ভূতের আড্ডা, তো আমি ওই উপরতলার একটা ঘরে একা রাত্রিরে ছিলাম। হ্যাঁ, ডেফিনেটলি কাঠের মেঝে, অন্য ঘরে কেউ হাঁটলে একটা আওয়াজ হয়, এবং সত্যি কথা বলতে কি অন্ধকারে খাট থেকে উঠে বাথরুমে যেতে একটু ভয় করে, কিন্তু ওটা মানসিকভাবে এই ভয়টা দেখানো হয়েছে বলে করে, এছাড়া কোনো ভূত আমি দেখিনি। কারণ আমাকে দেখে বোধহয় সব ভূত পেতনিরা পালিয়ে যায়, পেতনিরা কাছে আসে, ভূতেরা চলে যায়। তুমি তো দিল্লি ফাইলসেও রয়েছো, তো সেটা কথা হয়েছে, দেখা যাক, এখন অবধি সাইন টাইন কিছু হয়নি, কথা হয়েছে। আচ্ছা, বহু প্রতীক্ষার পর আসছে জমালয় জীবন্ত ভানু, দর্শকদের উদ্দেশ্যে 15 তারিখ থেকে আসছে, 15ই নভেম্বর থেকে। তো একটু যদি প্রাণ খুলে হাসতে হয়, জাস্ট একটা টিকিটের খরচার বিনিময়ে আপনাকে আমরা স্বর্গ ঘুরিয়ে নিয়ে বাড়িতে এসে ফেরত দিয়ে যাবো, এইটুকু বলতে পারি। 15 নভেম্বর থেকে দেখুন জমালয় জীবন্ত ভানু, আনন্দ পাবেন। জীবনে এখন হাসির খুব দরকার, খুব তাই তো? দরকার। তো প্রাণ খুলে হাসতে হলে জমালয় জীবন্ত ভানু দেখতে হবে প্রেক্ষাগৃহে গিয়ে। থ্যাংক ইউ সো মাচ শাশ্বতদা। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায় এবং সুমনের সঙ্গে আমি সন্দীপ্তা। নমস্কার।